প্রিয় ছাত্ররা, অনার্স ফার্স্ট ইয়ারের আমরা ভৌগোলিক চিন্তা ও ধারণার বিকাশ যে কোর্সটা আছে সেখান থেকে আমরা আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে মডেল। তো আমার মনে হয় তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো আর কি। তো আজকে আমরা ভৌগোলিক জ্ঞানের ক্রমবিকাশের এই মডেলটা সম্পর্কে একটু আমরা কথা বলবো আর কি, যে মডেল কী জিনিস। আমার কাছে মনে হয় যে তোমরা মডেল শব্দটার সাথে এমনি অনেক আগের থেকেই একটা পরিচিত, যে মডেল শব্দটা দ্বারা যা বোঝায় আর কি, যে আমরা নায়ক নায়িকার ক্ষেত্রে মডেল হিসেবে ব্যবহার করি, বা আমার জীবনের আদর্শ হিসেবে কাউকে আমরা মডেল হিসেবে ব্যবহার করি, বা মানে কোনো আইডিওলজি হিসেবে আমরা কোনো মডেলকে আমরা ব্যবহার করি আর কি। তো মডেল বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। তা আমাদের ভূগোলে মডেল কিভাবে ব্যবহৃত হয় আর কি, এইটা আসলে ব্যবহারটা শুরু হয়েছে ভূগোলে যখন সংখ্যাতাত্ত্বিক বিপ্লব শুরু হয়, ঠিক তারপরেই মডেলের আবির্ভাব ঘটে ভূগোলে। মডেল হচ্ছে আসলে বাস্তব পরিস্থিতিকে সরল আকারে উপস্থাপন করাই হচ্ছে মডেল। এটা হতে পারে ভাষার মাধ্যমে, হতে পারে রেখাচিত্রের মাধ্যমে, হতে পারে কোনো গাণিতিক সংকেতের মাধ্যমে আর কি। আসলে ভৌগোলিক মডেল হচ্ছে পারিসরিক গঠন এবং ভৌগোলিক বাস্তবতার সংক্ষেপিত বিবরণ। আসলে একটা যেমন আমি যদি পাহাড়ের কথা বলি, তোমাদের কথা পাহাড়ের কথা বলি, তা আমি একটা চিত্র এঁকে এরকম আমরা একটা পাহাড়ের চিহ্ন দেখাতে পারি। আমরা পর্বতের কথা বলতে পারি, এরকম চিহ্ন দিয়ে আমরা বলতে পারি যে এটা পর্বত আর কি। হ্যাঁ, আমরা যখন জনসংখ্যার বন্টন দেখাই তখন একটা মানুষকে এঁকিয়ে, মানুষের একটা ছবি এঁকে আমরা বুঝাইতে পারি এটা একটা ফসলের একটা ছবি দিয়ে, নদীর একটা ছবি দিয়ে আমরা এটা বলতে পারি যে এটা। এইভাবে মানে বোঝানোর ক্ষেত্রে ভৌগোলিক বিভিন্ন বিষয়গুলোকে সংক্ষেপে এবং সুন্দরভাবে বোধগম্য ভাষায় বোঝানোর জন্য যে পদ্ধতি, সেটা একটা হতে পারে মডেল। এটা হতে পারে কোনো বিবৃতি, হতে পারে কোনো সূত্র বা আইন, বা কোনো প্রকল্পন হতে পারে আর কি। অর্থাৎ আমরা এটা যেমন এখানে আঁকিয়ে দেখালাম, অথবা আমরা এটা মাটি দিয়ে একটা পাহাড় তৈরি করেও আমরা দেখাতে পারি। যেমন আমরা প্রতিমা তৈরি করি, হিন্দু ধর্মে যেমন প্রতিমা তৈরি করে আর কি, এরকম একটা মডেল তৈরি করে, যেটা দুর্গা দেবীর মডেল, এটা সরস্বতীর, এটা লক্ষ্মীর। এরকম আমরা ভূগোলের বিভিন্ন বিষয়গুলোকে উপস্থাপন করার জন্য, যে এটা মালভূমি, এটা পর্বত, হ্যাঁ, এরকম আমরা যদি এরকম এরকম এটা আমরা যদি মনে করি যে উঁচু, এটা মালভূমি, হ্যাঁ, এটা পর্বত, এটা পাহাড়, এরকমভাবে যদি আমরা ছবির এঁকে বা কোনো সূত্রের মাধ্যমে যদি কোনো জিনিস আমরা বুঝাতে পারি আর কি, কোনো ভাষায় সরল আকারে কোনো জিনিস ব্যাখ্যা করতে পারি আর কি, হতে পারে এটা বললাম যে কোনো সূত্র বা কোনো আইন বা কোনো প্রকল্পন, এটা হতে পারে আর কি, যে সেটা হলো মডেল আর কি। অর্থাৎ যা কোনো বাস্তবতার মৌলিক দিক উপস্থাপন করে আর কি। অর্থাৎ মডেলটা হচ্ছে কোনো বাস্তবতার মৌলিক দিক উপস্থাপন করে আর কি। মডেলের মূল বক্তব্য হলো সাধারণ ভাষায় রেখাচিত্রে, আমরা বললাম যে রেখাচিত্রে বা গাণিতিক সংকেতের মাধ্যমে উপস্থাপন করা হয়। হ্যাঁ, মডেল নির্মাণ হচ্ছে ভৌগোলিক তথ্যরাশির যে সাধারণীকরণ, তার একটা প্রবণতা আর কি। সুতরাং মডেল হচ্ছে সামগ্রিকভাবে স্বতন্ত্র বৈশিষ্ট্যসমূহ বিষয়গুলোর সম্পর্কগুলো উপস্থাপনকারী বাস্তবতার একটি সরল কাঠামো। আমরা বলতেছি যে যে কোনো হতে পারে কোনো সূত্র বা কোনো তথ্য বা এগুলো বিষয়গুলোকে সাধারণ মানুষের কাছে বোধগম্য করে উপস্থাপন করার বিষয়টাই হলো মডেল। যেমন আমরা মডেলিংয়ের ক্ষেত্রে আমরা মডেলিংয়ের ক্ষেত্রে যেগুলো বুঝি আর কি, যে তার চলাফেরা, তার কথা বলা, তার আর্টগুলোকে এরকম আমরা যে মানে অভিনয় করি বা তার অনুকরণ করি বা অনুসরণ করি, এরকম করার চেষ্টা করি। তা আমরা দেখে বুঝতে পারি যে এইভাবে করলে হয়তো আমাকে স্মার্ট লাগবে। ঠিক তেমনই ভৌগোলিক বিভিন্ন বিষয়গুলোকে এইভাবে উপস্থাপন করার যে বিষয়, সেটি হলো মডেল। মডেলের বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্যের আলোকপাত করে। যেমন পাহাড়ের ক্ষেত্রে যদি আমরা বলি যে পাহাড়ের বিশেষ বৈশিষ্ট্য কি, যে সেটা সমতল ভূমি থেকে অনেক উঁচু হতে হবে আর কি। হ্যাঁ, তার উচ্চতা 600 ফিটের উপরে উঠতে হবে আর কি। এই যে বিশেষ বৈশিষ্ট্যটা, তার একটা চেহারা আছে, তার একটা ধরন আছে, তার একটা রং আছে, সেগুলো যদি আমরা উপস্থাপন করতে পারি যে এগুলো পাহাড়ের উপরে আমরা সাধারণত পাহাড় কালো দেখায় আর কি, কিন্তু পাহাড়ের উপরে যদি আমরা একটু সাদা অংশ দেখাই, তাহলে বুঝতে হবে পাহাড়ের উপরে সেখানে আছে, বরফ আছে আর কি, সেটা আমরা বুঝাইতে পারি আর কি। এরকম বাস্তবের আদর্শরূপ জটিলতাহীনভাবে উপস্থাপন করা।
অর্থাৎ বাস্তব আমি হয়তো বললাম যে পাহাড় এটা, পাহাড় এটা, এটা পাহাড়। আমি যদি পাহাড় একটা ছবি দেখায় বলি, তাহলে সেটা হতে পারে এটা কিন্তু একটা মডেল। আমি যদি একটা ছবি এঁকে দেখায় বলতে পারি, তাহলে সেটা হতে পারে যে একটা মডেল আর কি। তাহলে অর্থাৎ বাস্তবের আদর্শ রূপ জটিলতাহীনভাবে উপস্থাপন করা হচ্ছে মডেলের কাজ। এটা হলো মডেলের যেগুলো বৈশিষ্ট্য আর কি। মডেল হতে পারে একটি সূত্র, প্রকল্প বা সুবিন্যস্ত ধারণা, অর্থাৎ কোনো ধারণার একদম মৌলিক যে জিনিসটা আর কি। যেমন আমরা নদীর ক্ষেত্রে আমরা যদি বলি যে নদী কাকে বলে, নদীর অনেক বড় সংজ্ঞা আছে, কিন্তু যদি আমরা খুব সুন্দর করে বলি যে কোনো খাতের মধ্য দিয়ে প্রবহমান জলধারাকে নদী বলে, খুব সংক্ষেপিত একটা জিনিস, সংক্ষেপিত কিন্তু মূল জিনিসটা আছে। নদীর তালি শর্তটা কি, যে শর্ত হলো যে একটা খাত থাকতে হবে আর পানির প্রবাহমানতা থাকতে হবে। এই দুইটা যদি জিনিস না থাকে তাহলে তাকে নদী বলা যাবে না। তাহলে এটা কিন্তু নদীর মৌলিক দিক এবং সংক্ষেপিত রূপ, কিন্তু জিনিসটা ক্লিয়ার সবার কাছে। ঠিক তেমনই যদি আমরা হিমবাহের কথা বলি, হিমবাহটা কি জিনিস, যে মুভিং আইস অ্যান্ড স্নো হিপ ইজ কল্ড গ্লেসিয়ার। মুভিং আইস মানে চলমান বরফের স্তূপকে বলা হয় হিমবাহ। তাহলে এই যে সংক্ষেপে তাহলে হতে হবে কি, বরফের স্তূপ থাকতে হবে কিন্তু সেটা মোবিলিটি থাকতে হবে, অর্থাৎ সেটা চলমান অবস্থা থাকতে হবে। যদি থেমে থাকে তাহলে সেটা হিমবাহ হবে না, চলতে থাকতে হবে আর কি। তাহলে এই হচ্ছে মানে এইভাবে যে উপস্থাপন করা, সেটি কিন্তু আসলে এটা বক্তব্য আকারে আমি বলতেছি, সেটা মানে মডেল। কিন্তু যদি আমি নদীর ছবি এরকম আঁকিয়ে দেখি যে এটা নদীর ছবি, এখানে দ্বীপ পড়ছে, হ্যাঁ এখানে পানি আসছে, এইখান থেকে পানি চলে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে এটা নদীর একটা ছবি আর কি, এটা একটা নদীর একটা ছবি। কিন্তু তার মধ্যে যে এই চিহ্নটা দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে যে পানি প্রবাহমানতা, আর এই যে দুই পাশে বাউন্ডারি দেওয়া হয়েছে, এটা তার খাত, নদী খাত। অর্থাৎ তাহলে নদী কোনো খাতের মধ্য দিয়ে প্রবাহমান জলধারা, আমরা কিন্তু একটা ছবি দিয়ে এঁকে কিন্তু সেটা বুঝিয়ে দিতে পারি। আবার আমরা যে বললাম সেটাও কিন্তু বললো, তাহলে এটা যেমন উপস্থাপন ভাষায় আমরা বললাম যে এটাকে ভাষায় প্রকাশ করা যায়, এটাকে রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়, আমরা এঁকে দেখালাম, এটাকে কোনো একটা প্রকল্প আকারে, অর্থাৎ আমরা যদি নদীর এরকমভাবেই একটা সিমেন্ট দিয়ে বা আমরা ইয়ে দিয়ে কি আর নাম, আমরা যদি কাদামাটি দিয়ে যদি এরকম নদীর একটা খাত তৈরি করে ওখানে পানির যদি আমরা প্রবাহ রেখে দিই আর কি এরকম, তাহলে সেটা আমরা একটা প্রকল্প আকারে দেখাতে পারি আর কি। মডেল বাস্তবের একটি ক্ষুদ্র সংস্করণ, এটা একটা আলাদা একটা বৈশিষ্ট্য, অর্থাৎ বাস্তবের একটা ক্ষুদ্র সংস্করণ। অর্থাৎ মডেল মানে বাস্তব যে জিনিসটা আছে, যে আমরা জানি যে এখানে পাহাড় আছে আর কি, এখানে পর্বত আছে, এখানে বনভূমি আছে, সেই বনভূমিটাকেই আমি এখানে ছোট্ট আকারে উপস্থাপন করলাম, যে বনভূমির গাছটাকে ওইরকমভাবে আমরা গাছ তৈরি করে মানে অন্য কোনো উপাদান দিয়ে, সেই কাঠ দিয়ে উপাদান তা না, কিন্তু আমরা রঙগুলো সেগুলো ব্যবহার করলাম, গাছের যে সবুজত সেটা ব্যবহার করে বললাম যে এখানে ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে চিরহরিৎ বৃক্ষ, এখানে পত্রপতনশীল বৃক্ষ। এভাবে আমরা বৃক্ষ তৈরি করে যদি আমরা ছোট্ট আকারে যদি সেটা উপস্থাপন করতে পারি, তাহলে সেটা হতে পারে বাস্তবের একটি ক্ষুদ্র সংস্করণ। পুঙ্খানুপুঙ্খ বর্ণনার বদলে মডেল ব্যবহার করে বাস্তব দেখানো সম্ভব। যদি আমি তোমাদেরকে বলি যে পৃথিবী সম্পর্কে খুব অনেক বর্ণনা করলাম বা গ্লোব সম্পর্কে অনেক কিছু বললাম, কিন্তু না বলে যদি তোমাকে সংক্ষেপে একটা মডেল আমরা গ্লোব দেখায় বলতে পারি যে দেখো এটা গ্লোব, এটার উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এই যে নিরক্ষরেখা এখান দিয়ে গেছে, এখানে মূল মধ্য রেখে গেছে, এখানে কর্কটক্রান্তি রেখা গেছে, এখানে মকরক্রান্তি রেখা গেছে, তাহলে কিন্তু তোমার বুঝতে খুব সহজে হবে। অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়ার চেয়ে ওই জিনিসটাকে যদি তুমি সামনে উপস্থাপন করে দেখাই, তাহলে যে কেউ এটা বুঝতে পারে আর কি। হ্যাঁ, যেমন আমি তোমাদেরকে গত ক্লাসে একটা বলেছিলাম যে যেমন কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের কুমিল্লা শহরের উপর দিয়ে গিয়েছে, এটা কিন্তু একটা বর্ণনা। কিন্তু আমরা যদি ম্যাপের মধ্যে কুমিল্লাটাকে দেখিয়ে দিই যে দেখো এই যে বাংলাদেশের ম্যাপের মধ্যে এখানে কুমিল্লা এই দিক দিয়ে গেছে, তাহলে সে কিন্তু সহজেই ভুলবে না। আর কুমিল্লা শহরের কোন জায়গায় দিয়ে গেছে, এটা টমসম ব্রিজ। তাহলে এই কথাটা যদি বলি, সে যদি মনে করে যে টমসম ব্রিজের উপরে গিয়ে সে 21শে জুন তারিখে এইখানে লম্বভাবে কিরণ দেয় সূর্য, 21শে জুন তারিখে, তাহলে ওইখানে যদি সে 21 তারিখে দুপুর 12টায় টমসম ব্রিজের উপর কুমিল্লা শহরে গিয়ে যদি দাঁড়ায় 21শে জুন তারিখে, তাহলে মনে করতে আমার সোজা মাথার উপরে সূর্য আর কি। তাহলে এই জিনিসটা যদি সে মনে রাখে, তাহলে কিন্তু সে আর ভুলবে না যে কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের কোন দিক দিয়ে গেছে। টমসম ব্রিজ কুমিল্লা শহরের খুব নাম করা একটা ব্রিজ আর কি, এবং ব্রিটিশরা এটা করেছিল। এই ব্রিজটা করার
কারণই ছিল যে এখান দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। এটা কিন্তু একটা, যদিও ব্রিজের অনেক উপকারিতা আছে, কিন্তু ওইটাও একটা কারণ ছিল যে এখানে এটা করার পরে। এখন কুমিল্লা শহরের যে কোনো রিক্সাওয়ালা ভ্যানওয়ালাকে যদি বলো যে টমসম ব্রিজ যাব, সবাই চেনে, এখানে চেনে না এমন কোনো ইয়ে না। তাইলে এটা পুঙ্খানুপুঙ্খানু বর্ণনার বদলে মডেল ব্যবহার করে বাস্তব দেখানো সম্ভব। যে কোনো আমরা মডেল ব্যবহার করে বলতে পারি যে এটা পাহাড়, এটা পর্বত, এটা নদী, এরকম একটা আমরা মডেল যদি তৈরি করি আর কি, নিজেরা তৈরি করে যদি আমরা এরকম দেখাতে পারি। মডেল হচ্ছে কাঠামো ভিত্তিক। এটা কিন্তু আর একটা খুব সুন্দর কথা বলেছে যে মডেলের আর একটা বৈশিষ্ট্য হলো এটা কাঠামো ভিত্তিক, অর্থাৎ যে কোনো একটা কাঠামো আছে যে মডেলটা এরকম দেখতে আর কি। মডেল প্রকৃত বিশ্ব হতে স্বতন্ত্র এবং সমরূপতা গুণসম্পন্ন। অর্থাৎ আমরা যদি একটা নদীর মডেল দিই, তাহলে সারা পৃথিবীতে যেখানে যেখানে যে নদীগুলো আছে, সারা পৃথিবীর নদীরই চিত্র একই রকম বোঝাবে। আমরা যদি একটা পাহাড়ের ছবি দিই, তাহলে সারা পৃথিবীর পাহাড়গুলো কিন্তু একই রকম গুণসম্পন্ন, একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন আর কি। হ্যাঁ, তো হতে পারে পাহাড়ে পাহাড়ে ভালো যে হ্যাঁ যে এটা কি কোন ধরনের পর্বত, সেটা হতে পারে। আমি যদি এখন বলি ভঙ্গিল পর্বত, তাহলে ভঙ্গিল পর্বত যেখানে যেখানে আছে তার কিন্তু বৈশিষ্ট্য একই রকম হবে, কারণ সেটা তার যে গঠন উপাদান সেটা আমরা জানি যে এটা ভঙ্গিল পর্বত হলো নরম শিলা দিয়ে তৈরি। তাহলে এটা পৃথিবীর যেখানে আছে, যেমন আলস পর্বত, হিমালয় পর্বত, হ্যাঁ, তারপরে রকি পর্বত, অ্যাপালেশিয়ান পর্বতমালা, এগুলো সবই হলো আন্দিজ পর্বতমালা, এগুলো সবই হচ্ছে তোমার ইয়া পর্বতমালা, কি এর নাম, ভঙ্গিল পর্বতমালা। তাহলে ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য একই রকম। তাহলে এই যে সমরূপতা গুণসম্পন্ন এবং প্রকৃত বিশ্ব হতে স্বতন্ত্র আর কি, যে অন্য জায়গা থেকে এটা স্বতন্ত্র, এই জিনিসটা আর কি। ভৌগোলিক মডেল বিশ্ব মডেলের পুনঃপ্রয়োগ অনুসারে গুরুত্ব বিচার করে। অর্থাৎ অন্য অন্য যে মডেলগুলো আছে সেগুলো হয়তো অন্য বৈশিষ্ট্যগুলো মানে প্রকাশ করে, কিন্তু ভৌগোলিক গুণসম্পন্ন যে মডেলগুলো আছে সেগুলো ভৌগোলিক বিভিন্ন বিষয়গুলোকে আলাদা করে বর্ণনা করে আর কি। মডেল কোনো এলাকার উন্নয়নের একটি স্পষ্ট ধারণা সৃষ্টি করে আর কি। কোনো একটা এলাকাকে যদি আমরা বর্ণনা করি, যেমন আমরা নিরক্ষী এলাকা অঞ্চল বা মৌসুমী জলবায়ু অঞ্চলকে যদি আমরা বর্ণনা করি, যে অঞ্চলের বৈশিষ্ট্য হলো এখানে বায়ুর পরিবর্তন হয়, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ে পরপর এটা বায়ুর গতি এবং দিক পরিবর্তন হয়। যেমন এখন দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ুটা আসতেছে আর কি, এখন প্রচুর বৃষ্টি হবে কারণ এখন সাগর থেকে বায়ুটা আসতেছে। এরকম যদি আমরা চিহ্ন দিয়ে যদি আমরা এটা মডেল আঁকিয়ে, যেটা বাংলাদেশের ম্যাপ আঁকিয়ে আমরা দক্ষিণ পূর্ব দিক থেকে আসছে, দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে, উত্তর পূর্ব দিক থেকে বায়ুটা আসতেছে, কোন কোন সময়ে যদি সেটা আমরা উল্লেখ করে দিই, তাহলে কিন্তু সেটা একটা স্পষ্ট একটা ধারণা সৃষ্টি করে আর কি। সেই এলাকাটাকে উন্নয়নের জন্যও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন একটা মডেল আর কি। মডেল বিশ্ব সম্পর্কে আমাদের বিশ্বাস, চিন্তা এবং দেখাকে ব্যক্ত করে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা বিশ্ব সম্পর্কে যে বিশ্বাস আছে, বিশ্ব সম্পর্কে যে আমাদের চিন্তা আছে, যেমন আমি হয়তো নিউ ইয়র্কে যাই নাই, কিন্তু নিউ ইয়র্ক সম্পর্কে আমার একটা ধারণা আছে আর কি, হ্যাঁ, বা নিউ ইয়র্কের পরিবেশ সম্পর্কে আমার একটা বিশ্বাস আছে আর কি। এবং আমি হয়তো নিজে কোনো জায়গায় দেখেছি আর কি, যেমন আমি কক্সবাজার দেখেছি আর কি। এখন একজন এসে বললো আর আমি ওটা দেখা জিনিসটাকে, এটাকে কিন্তু ব্যক্ত করে। কারণ আমি যদি যখনই কক্সবাজারের একটা ছবি দেখি তখন বুঝি আমি এই জায়গাটাতে গিয়েছি আর কি, হ্যাঁ, অর্থাৎ এটাকে বিশ্ব সম্বন্ধে আমাদের বিশ্বাস, চিন্তা, দেখাকে এটাকে ব্যক্ত করে আর কি। এই হচ্ছে মডেলের প্রায় 10টা বৈশিষ্ট্য আমরা বললাম। মডেলের কার্যাবলী, মডেল কি কি কাজ করে, বিশেষ বৈশিষ্ট্যের উপর বর্ণনা করার উদ্দেশ্যে বাস্তবের আদর্শ রূপ হচ্ছে মডেল। আমরা বলতেছি যে বিশেষ বৈশিষ্ট্যের উপর বর্ণনা করার উদ্দেশ্যে বাস্তবের আদর্শ রূপ হচ্ছে মডেল। চর্লি অ্যান্ড হ্যাগেট 1967 সালে মডেল সম্পর্কে ধারণা দেন। বিশ্বে মডেলের কাজ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা আমরা একটু জানার চেষ্টা করি যে বিশ্বে মডেলের কি কি কাজ হচ্ছে ভৌগোলিক জ্ঞানের ক্ষেত্রে আর কি। মডেল বৈচিত্র্যমূলক কিছু বিষয় উপলব্ধির মধ্যে আনয়নের জন্য কাজ করে থাকে। বৈচিত্র্যমূলক কিছু বিষয়কে উপলব্ধির মধ্যে, যেটা আমাদের সাধারণতই ভেতরে আসে না, সেই জিনিসগুলোকে যদি আমরা মডেল আকারে উপস্থাপন করি তাহলে আমাদের জিনিসটাকে স্পষ্ট হয়ে যায়। হয়তো আমরা বলতেছি ম্যানগ্রোভ ফরেস্ট, এটা ম্যানগ্রোভ ফরেস্টের একটা বড় বৈশিষ্ট্য হলো যে তার শ্বাসমূল থাকে। তাহলে আমরা যদি শ্বাসমূল দিয়ে একটা কেওড়া গাছের ছবি আঁকিয়ে দিই বা তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কিন্তু মানে বাদাবন এলাকা, অর্থাৎ ম্যানগ্রোভ ফরেস্ট এলাকা, গরান বন এলাকা আর কি, হ্যাঁ হ্যাঁ। তাহলে সেটা আমাদের
তাহলে বিশেষ বৈশিষ্ট্য বৈচিত্র্য সূচক একটা উপলব্ধির মধ্যে চলে আসে যে এটা এই জিনিস আর কি। মডেলের কাঠামোর মধ্যে তথ্যগুলো ব্যাখ্যা সংগ্রহ পরস্পর পরপর সাজানো থাকে, অর্থাৎ মডেলের যে কাঠামো থাকে সেই কাঠামোর মধ্যে তথ্যগুলোকে যে তার ব্যাখ্যা যে দেওয়া হয়, তার যে তথ্য সংগ্রহের যে প্রক্রিয়া তা খুব মানে পরপর সাজানো থাকে, অর্থাৎ সুবিন্যস্তভাবে থাকে আর কি। উপত্যগুলো সংক্ষিপ্ত করে সর্বাধিক তথ্য সরবরাহ করে, উপত্যগুলোকে সংক্ষিপ্ত করে সর্বাধিক তথ্য সরবরাহ করে। যেমন আমরা হয়তো 10 জনের বয়স 10টা পাহাড়ের উচ্চতা আমরা নিয়ে আসলাম, কিন্তু আমরা বললাম যে বাংলাদেশে গড় উচ্চতার পাহাড় এরকম, যেমন সিলেট এলাকার পাহাড়ের গড় উচ্চতা হলো 90 মিটার আর কি, হ্যাঁ 60 থেকে 90 মিটার। এটা আমরা যে এই গারো পাহাড় বা এই এলাকার পাহাড়ের যে উচ্চতা এরকম আমরা বলে দিতে পারি আর কি। তো বা মধুপুর বা ভাওয়ালের গড়ের যে আমাদের উচ্চতা 9 থেকে 13 মিটার উচ্চতা আর কি, হ্যাঁ বরেন্দ্রভূমির এলাকার উচ্চতা আর কি। এটা সাধারণত বন্যামুক্ত এলাকা, বন্যার পানি সেখানে সাধারণত উঠে না আর কি, বন্যামুক্ত এলাকা সাধারণত এই এলাকাটা থাকে। তাহলে এইটা কিন্তু একটা বিশেষ মানে অনেকগুলো উপত্য আমরা না বলে যে এখানকার উচ্চতা এরকম, এখানকার উচ্চতা এরকম না বলে আমরা গড়ে একটা বলে দিলাম যে বরেন্দ্রভূমি বা প্লাইস্টোসিন যুগের চত্বরগুলো এই বৈশিষ্ট্যের অর্থে। হ্যাঁ, তার গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য যে সেটা প্লাবন মুক্ত আর কি, অর্থাৎ বন্যা মুক্ত এলাকা, সেটার উচ্চতা সাধারণত 9 থেকে 13 মিটার হয়ে থাকে আর কি। তাহলে 10 মিটারও হতে পারে, 11 মিটার হতে পারে, 12 মিটার হতে পারে, এরকম পয়েন্ট দিয়ে বিভিন্ন হতে পারে, কিন্তু বিভিন্ন এলাকা না দিয়ে আমরা গড়ে একটা, অর্থাৎ অনেকগুলো তথ্যকে সংক্ষেপ করে একটা তথ্য আমরা একটা সংক্ষেপে একটা সর্বাধিক তথ্য সরবরাহ করে আর কি, এরকম আমরা একটা বিষয়ে উপস্থাপন করতে পারি। মডেল গ্রুপে একটা বিশেষ ঘটনা সংঘটিত হয় তা ব্যাখ্যা করে। কোনো একটা ঘটনা কিভাবে গড়ে উঠছে, অর্থাৎ কোনো একটা পর্বত কিভাবে গড়ে উঠছে, তার কিন্তু শুধু খালি পর্বতের ছবিটাই দিয়ে আমরা বলবো তা না। এই পর্বতটা কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে ওখানে গড়ে উঠেছে, এবং এই পর্বত থেকে কি কি নদী বের হয়ে আসছে, এবং পর্বতের বর্তমান অবস্থা কি, সেগুলো সম্পর্কে কিন্তু একটা সুন্দর ধারণা আমাদেরকে দিয়ে দেয় আর কি। কিছু সংখ্যক আনুষঙ্গিক বিষয়ে অধিক পরিচিত, কিছু সংখ্যক আনুষঙ্গিক বিষয়ে অধিক পরিচিত, সেগুলো মডেল আকারে আমরা উপস্থাপন করতে পারি আর কি, এবং অধিক পরিচিত বিষয়ের সাথে আমরা তুলনাও করতে পারি। হ্যাঁ, আনুষঙ্গিক বিষয়কে আমরা মডেলের সাথে অধিক সংখ্যক পরিচিত বিষয়ের সাথে তুলনা করে ব্যাখ্যা করতে পারি আর কি, সেই ক্ষেত্রে কিন্তু মডেল সাহায্য করে আর কি। মডেল বাস্তবতাকে ধারণ বাহ্যিক রীতিবদ্ধ পদ্ধতিকে ব্যাখ্যা করে আর কি। মডেল বাস্তবতাকে ধারণ করে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যেমন নদীর কথা আমরা বললাম যে নদীর এইরকম একটা শেপ থাকে আর কি, সেটা কিন্তু আমরা নদীর একটা বাস্তবতা, যে বাস্তব রূপটা নদীর এরকম থাকে। বা এটা যদি আমরা কোনো একটা কাদামাটি দিয়ে বা সিমেন্ট দিয়ে যদি আমরা এটাকে ওই রকম নদীর খাত তৈরি করে নদী দুইটা পার উঁচু করে দেখাই যে এইরকম অবস্থা, তাহলে কিন্তু সেটার একটা রীতিবদ্ধ পদ্ধতি ব্যাখ্যা হয় আর কি। মডেল কোনো তত্ত্ব বা নিয়ম গঠনের ধাপ তৈরি করে, যে আমরা এই ধাপ থেকে এই ধাপ, এই ধাপ থেকে এই ধাপ কিভাবে যাব আর কি, তা কিন্তু আমাদের তৈরি করে। যেমন এখানে সমভূমি, এখানে মালভূমি, এখানে পাহাড়, এখানে পর্বত, এইভাবে যে ধাপে ধাপে যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে আর কি, যে ভূপ্রকৃতিতে, সেগুলো আমাদের কিন্তু ব্যাখ্যা করার ক্ষেত্রে সুবিধা হয় আর কি। কোনো তত্ত্ব এবং নিয়মের গঠনের ধাপ তৈরি করে আর কি, এটা হলো মডেলের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি। বৈজ্ঞানিক ধারণাগুলোর যোগাযোগ উন্নয়নের জন্য মডেল ব্যবহৃত হয়। বৈজ্ঞানিক যে সমস্ত ধারণাগুলো আছে তার সেগুলোর সাথে যে আমাদের উন্নয়নের যে ধারণা, সেগুলো কিন্তু ব্যাখ্যা করার জন্য মডেল আমরা ব্যবহার করে থাকি। সব নিয়মই মডেল, কিন্তু সব মডেলই নিয়ম নয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কি, যে সব নিয়মই মডেল আর কি। যতগুলো নিয়ম আছে আর কি, যত নিয়ম আছে সবগুলোকে আমরা মডেলে উপস্থাপন করে দিই, কিন্তু সব মডেলই নিয়ম হতে পারে না আর কি কখনো, যে মডেল দিয়ে আমরা এইটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো আর কি। মডেলের প্রধান কাজ হচ্ছে মনস্তত্ত্বমূলক, অর্থাৎ আমরা মডেলকে দিয়ে কিন্তু আমরা মানুষের মনে মনস্তাত্ত্বিক একটা ধারণা তৈরি করে দিতে পারি আর কি, যে কোনো বিষয়ে বোঝানোর ক্ষেত্রে আর কি। অর্থাৎ আমরা যদি একটা ডাস্টারকে দেখিয়ে বলি যে ডাস্টার এই জিনিস, কি করে এটাকে না দেখিয়ে যদি আমরা বলি যে ডাস্টার দিয়ে এটাকে মোছা হয়, কিন্তু সেটা যদি আমরা দেখায় বলি যে এইটাই ডাস্টার, হ্যাঁ, বা আমরা যদি বলি যে এইটাই কলম, এটা হলো হোয়াইট বোর্ড মার্কার, এটা দিয়ে হলো লেখা হয়,
কিন্তু সেটা আমাদের এখানে একটা কলম দিয়ে লেখা হয়। সেই কলমটা কি, সেটা যদি আমরা একদম দেখিয়ে দিই, সেটা কিন্তু মডেলার। অর্থাৎ আমার মনের মধ্যে এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য আমার মাথার মধ্যে এটা তৈরি হবে। ঠিক তেমনি আমরা পাহাড় সম্পর্কে যখন বর্ণনা দেবো, আমরা যখন জলবায়ু সম্পর্কে বর্ণনা দেবো, আমরা যদি বলি যে তুষারপাত হচ্ছে, এরকম একটা তুষার কিভাবে পড়ে, বৃষ্টি কিভাবে পড়ে, বজ্রপাত কিভাবে হয়, তার একটা ছবি যদি আমরা দেখাই আর কি, দেখা যদি বলি যে বাস্তবতা তার এইরকম আর কি। আবার যদি আমরা মনে করি যে আমরা ঘূর্ণিঝড় হচ্ছে আর কি, এই যে আমাদের এই সাম্প্রতিক একটা আমপান একটা ঘূর্ণিঝড় চলে গেল আর কি, এই ঘূর্ণিঝড় সম্পর্কে যদি আমরা তোমাদের চিত্র দেখিয়ে বলি যে এই যে এইটা হলো ঘূর্ণিঝড়ের চোখ, এখানে নিম্নচাপ হয় আর কি, নিম্নচাপটার গতিবেগ এরকম থাকে, তার কিন্তু ধাপে ধাপে বর্ণনা করা হয়। প্রথমে যেমন তৈরি হয় যেভাবে, ঠিক বর্ণনাটাও এরকম হয়। প্রথমে তো লঘুচাপ থাকে, তারপরে নিম্নচাপ হয়, তারপরে গভীর নিম্নচাপ হয়, তারপরে ঘূর্ণিঝড়, তারপর হচ্ছে প্রচণ্ড ঘূর্ণিঝড়, তারপরে হ্যারিকেনের তীব্রতা সম্পন্ন ঘূর্ণিঝড়, হ্যাঁ, তারপর হচ্ছে প্রবল সাইক্লোন আর কি। এইরকম যদি আমরা ব্যাখ্যা করি যে গতিবেগগুলো আমরা ধরে ধরে বলি যে এই গতিবেগ হলে এরকম, এই গতিবেগ হলে এরকম, আসলে কিন্তু যখন তৈরি হয় তার একটা প্রসেস আছে আর কি। সেগুলো যদি আমরা আমরা ছাত্রদেরকে যদি এরকমভাবে দেখিয়ে বলতে পারি যে এরকম এই জিনিসটা হলো এরকম, তখন আমরা যদি ঝড়ের ওই ছবিটাই যদি দেখাই, ঝড়ের চিত্র ওই আকারে আমরা দেখাইতে পারি, যে আমরা স্টিল ছবি দেখাইতে পারি, আবার আমরা ভিডিও ক্লিপও আমরা দেখাইতে পারি যে এইভাবে এইভাবে এরকম হচ্ছে আর কি। তাহলে কিন্তু তার ভিতরে মাথার মধ্যে একটা ইয়ে তৈরি হবে, যেটা ঘূর্ণিঝড়ের চোখ। এই যে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কে ইয়া করে সে ঘোরে, প্রায় বলেন না 34 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ 62 কিলোমিটার থেকে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, এরকম একটা কথা যখন বলে আর কি, তখন এটা ঘূর্ণিঝড়ের রূপ নেয় আর কি। 61 কিলোমিটারের উপরে উঠলেই, 62 কিলোমিটারের উপরে উঠলেই সেটা ঘূর্ণিঝড়ের রূপ নেয় আর কি, 62 কিলোমিটার বাতাসের গতিবেগ আর কি। তাহলে এই যে ঘূর্ণিঝড় সম্পর্কে তার একটা ধারণা তৈরি হয়। বৃষ্টিপাত নাম শুনেছে আর কি, কিন্তু দেখে নেই, সরি। কিন্তু আবার যদি হতে পারে যেমন তুষারপাত, যেমন আমরা ধূলিঝড় আমরা দেখি না সাধারণত, কারণ এটা মরুভূমিতে হয়, হ্যাঁ, বা মরুভূমির যে বৈশিষ্ট্য সেটা কিন্তু আমরা জানি না আর কি। কিন্তু আমাদের দেশে যেহেতু মরুভূমি নাই, বা আমাদের দেশে হিমবাহ নেই, আমাদের দেশে তুষারপাত হয় না, আমাদের দেশে বৃষ্টিপাত হয়। কিন্তু সৌদি আরবে সাধারণত বৃষ্টিপাত হয় না। ওরা সাধারণত বৃষ্টিপাত হলে, যেমন ইথিওপিয়ার লোকজন বৃষ্টিপাত হলে ওরা ঘরের মধ্যে লুকিয়ে যায় আর কি, ভয় পায়। বৃষ্টিপাত হলে ওদের গায়ে যদি বৃষ্টির পানি পড়ে তাহলে ফোসকা পড়ে। অথচ আমাদের দেশে বৃষ্টির পানি পড়লে কিন্তু আমাদের অনেক সময় শুনি বৃষ্টির পানিও কিন্তু একটা ভিটামিন আছে আর কি, সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য উপকার, এবং আমরা বৃষ্টির পানিতে ভিজে কিন্তু আমাদের কাজ করলেও আমাদের কোনো সমস্যা হয় না। এবং বৃষ্টি আমাদের দেশের জন্য কিন্তু একটা আশীর্বাদ, আমাদের দেশের আশীর্বাদ না, প্রায় সব দেশের জন্য আশীর্বাদ। তো এইরকম বৃষ্টিপাত সম্পর্কে আমাদের একটা মনস্তাত্ত্বিক ধারণা তৈরি হবে আর কি, যদি আমরা ওই ছবি বৃষ্টির ফোঁটাটা দেখি বা বৃষ্টির ছবিটা দেখে বলি যে এটা বৃষ্টিপাত হচ্ছে, মেঘের ছবি আঁকিয়ে যেখান থেকে বৃষ্টিপাত হচ্ছে। তো এইভাবে আমরা মডেলকে উপস্থাপন করে ভৌগোলিক বিভিন্ন তথ্যগুলোকে, বিভিন্ন বিষয়গুলোকে সাধারণভাবে সরল আকারে উপস্থাপন করার একটা কৌশল আমরা বলতে পারি আর কি। এটা হচ্ছে মডেল আর কি। তো আজকে তোমরা এইটুকুই থাক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।